বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام. وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. فحسبه جهنم ولبئس المهاد. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্য ক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 12 মে, 29 বৈশাখ এবং ফার্সি 22 উর্দিবেহেশ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের
ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে 1 মাসের সন্ধ্যা ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে। ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর চীনের সহায়তায় বাংলাদেশে করোনা ভ্যাকসিন উৎপাদনে ঢাকার আগ্রহ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে 56, প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় 6 ইহুদিবাদী খতম। নজিরবিহীনভাবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ফিলিস্তিনি যোদ্ধারা। হামাস নেতা বললেন, যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগ। কাদের বললেন, সরকার মানবিক আচরণ করেছে। এবং ভারতে করোনার সংক্রমণ কমলেও একদিনে 4,205 জনের মৃত্যুর রেকর্ড। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনাম শুনে এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। গাজায় ইসরায়েলি বিমান হামলায় শহীদ ফিলিস্তিনি সংখ্যা বেড়ে 56 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরো 300-রও বেশি ফিলিস্তিনি। শহীদদের মধ্যে 14টি শিশু, 5 জন নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। দখলদার ইহুদিবাদী জঙ্গি বিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। শহীদদের মধ্যে ইসলামী জিহাদের 3 জন প্রতিরোধ যোদ্ধা রয়েছেন। তবে ইসলামী জিহাদ বলেছে, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে এবং তারা কোনোভাবেই পিছু হটবে না। গাজা থেকে ইসরায়েলে 1,500 ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে। এদিকে ইসরায়েলি দৈনিক হারেস আজ এক রিপোর্টে বলেছে, ফিলিস্তিনিদের রকেট এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে 6 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনিদের হামলায় গোটা ইসরায়েলের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে ইসরায়েলি পত্রিকা স্বীকার করেছে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে জাতীয় গ্যাস ক্ষেত্রেও। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল জঙ্গি বিমানের সাহায্যে একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় কয়েকশো বার বিমান হামলা চালিয়েছে। জবাবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো ব্যাপকভাবে রকেট হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনারা স্বীকার করেছে যে রকেট ভূপাতিত করার ক্ষেত্রে আয়রন ডোম খুব একটা কার্যকর বলে প্রমাণিত হয়নি। ফিলিস্তিনিদের রকেট বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি জিপে আঘাত এনেছে। এর ফলে একজন ইহুদিবাদী সেনা নিহত ও 3 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের জিপে ফিলিস্তিনি কোরনেট ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা স্বীকার করলেও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাতিফ হাসারা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর জিপে ট্যাঙ্ক বিধ্বংসী কোর্নেট ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এটি গাজা থেকে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের ওই এলাকায় ফিলিস্তিনিদের অন্যান্য ক্ষেপণাস্ত্রের হামলা অব্যাহত রয়েছে বলে টাইমস অব ইসরায়েল পত্রিকার এক সাংবাদিক জানিয়েছেন। হামাস এক বিবৃতিতে বলেছে, তারা দুটি কোর্নেট ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 ইহুদিবাদী আহত হয়েছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তার সংগঠনের যোদ্ধারা। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াই করতে হামাস যোদ্ধারা দৃঢ়চেতা অবস্থানে রয়েছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরায়েল যতদিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার ঘৃণ্য অপরাধযোগ্য বন্ধ না করবে এবং পবিত্র জেরুজালেম, আল-কুদস শহর এবং আল-আকসা মসজিদের উপর দখলদারিত্বের অবসান না ঘটাবে, ততদিন পর্যন্ত হামাস যোদ্ধারা লড়াই অব্যাহত রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি সুস্পষ্টভাবে বলেন, পবিত্র জেরুজালেম এবং আল-আকসা মসজিদ রক্ষায় আমরা বিজয় লাভ করেছি এবং যুদ্ধ কিংবা শান্তি যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছে। ফিলিস্তিন ইসরায়েল পরিস্থিতি নিয়ে আরো কিছু খবর থাকছে সংবাদের পরের অংশে। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার বরং মানবিক আচরণ করেছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। আজ বুধবার দুপুরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের সাথে কথা বলার পরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, যে রাজনৈতিক দলটি দীর্ঘকাল সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, সেই দলটির হাতেই গত 1 যুগ ধরে এদেশের মানুষ যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, এটা ধারণার বাইরে। মির্জা ফখরুল বলেন, এদেশে কেউই নিরাপদ নয়। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে চলে গেছে যে রাজনৈতিক নেতা কর্মীদের তো বটেই, সাধারণ মানুষের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা দেশে একটা ত্রাসের রাজত্ব চলছে। ওদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেনি, বরং মানবিক আচরণ করেছে। পক্ষান্তরে বিএনপি প্রতিহিংসাপূর্ণ এবং বিদ্বেষপূর্ণ রাজনীতি করে চলছে। আজ বুধবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, এ কোন রাজনীতি চলছে বাংলাদেশে? বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলনে নয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও একদিনে 4,205 জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও একদিনে 4,205 জনের মৃত্যু রেকর্ড হয়েছে। একদিনে এটি এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। গত 8 মে করোনায় মৃত্যু হয়েছিল 4,187 জনের। তারপর কয়েকদিন মৃত্যু কিছুটা কমে, কিন্তু আজ বুধবার সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 4,205 জনের মৃত্যুর ফলে আগেকার সব রেকর্ড ভেঙে গেছে। এদিকে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে অক্সিজেন সমস্যা প্রসঙ্গে আজ রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,
অক্সিজেন উৎপাদন হলেও তো হবে না, সিলিন্ডারের প্রয়োজন আছে। সেটা নিয়ে যারা বলছে যে সংকট আছে, সংকট তো নয়, কিছু অসুবিধা কোথাও কোথাও আছে। এটা অসম্ভব দৃঢ়তা এবং দ্রুততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করেছেন, বলছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়া, একই সঙ্গে অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেডের সমস্যায় পরিস্থিতি আরো ভয়াবহ ও জটিল হয়েছে। এই অবস্থায় দেশ বিদেশে সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার সকলকে সদর্থক থাকার বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে আজ বুধবার প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে ঠাট্টার মতো শোনায় যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। আবারও ফিলিস্তিন প্রসঙ্গ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েল শুধু শক্তির ভাষা বোঝে, কাজেই ফিলিস্তিনি জনগণকে শত্রুর মোকাবেলায় নিজেদের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া ভাষণে মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী অপরাধীদেরকে আত্মসমর্পণ এবং সহিংস আচরণ বন্ধ করতে বাধ্য করার জন্য ফিলিস্তিনি জনগণকে তাদের প্রতিরোধ শক্তি এবং সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, বিশ্ববাসীর চোখের সামনে ইহুদিবাদীদের নৃশংস অপরাধযজ্ঞ ও সহিংসতা চলছে, অথচ নিছক নিন্দা জানানো ছাড়া কেউ কিছু করছে না। আয়াতুল্লাহ উজমা খামেনি ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি তাদেরকে দুর্বল এবং হীনমন্য না হয়ে প্রবল শক্তি সঞ্চয় করার আহ্বান জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ঘাতক ইহুদিবাদীদের কোনো ধর্ম নেই। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে বায়তুল মুকাদ্দাস এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হত্যা, নৃশংসতার নিন্দা জানিয়ে এসব কথা বলেন। রুহানি বলেন, বর্তমানে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং সহযোগিতার ক্ষেত্রে প্রায় একা হয়ে পড়েছে। ফিলিস্তিনিদের প্রতিবেশী মুসলিম দেশগুলো পর্যন্ত নীরব রয়েছে। তিনি প্রশ্ন করেন, মিশর ও জর্দানের মতো বড় দেশ এবং প্রতিবেশীরা কেন এই জুলুমের বিষয়ে কিছুই বলছে না। আফগানিস্তানে স্কুলে হামলা চালিয়ে নিরপরাধ ছাত্রীদের হত্যার নিন্দা জানিয়ে রুহানি বলেন, যারা এই ধরনের অবিশ্বাস্য অপরাধ করেছে তারা ইসলামের মারাত্মক ক্ষতি করেছে, তারা ইসলাম ধর্মের বদনাম সৃষ্টি করেছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েলের মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজ এক টুইটার বার্তায় তিনি একথা বলেন। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের সামনে আয়রন ডোম কোনো কাজে আসেনি বলে তিনি মন্তব্য করেন। আলী শামখানি আরো বলেন, ফিলিস্তিনিদের বিপ্লবী তরুণরা নিরাপত্তা সংক্রান্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে। তারা যুদ্ধের ময়দানকে দখলদারদের প্রাণকেন্দ্র পর্যন্ত বিস্তৃত করেছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে লিখেছে, ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি বাস্তবায়ন শুধু যে ইসরায়েল বাধা সৃষ্টি করেছে তাই নয়, একই সঙ্গে এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রও সমানভাবে দায়ী। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে আল-কুদস শহরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে লিখেছে, ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি বাস্তবায়নে শুধু যে ইসরায়েল বাধা সৃষ্টি করছে তাই নয়, একই সাথে এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সমানভাবে দায়ী। দৈনিকটির প্রতিবেদনে আল-কুদস ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করে আরো বলা হয়েছে, বর্তমান জো বাইডেন প্রশাসনের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলি আগ্রাসনের কোনো নিন্দা জানায়নি,
বরং ইসরায়েলে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে নিজ স্বার্থ রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। যুক্তরাষ্ট্রের অতীত সরকারগুলোর মতো বর্তমান বাইডেন প্রশাসনও সরাসরি ইসরায়েলের পক্ষে কথা বলছে এবং ইসরায়েলের স্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে আল-কুদস, পূর্ব বায়তুল মুকাদ্দাস ও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পক্ষে সাফাই গাইছে। আমেরিকার সব সরকারই ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে এবং অবৈধ ও দখলদার এই সরকারকে অস্ত্র ও অর্থ দিয়ে সব রকম সাহায্য করছে। মার্কিন সমর্থন নিয়েই ইসরায়েল অবৈধভাবে ইহুদি উপশহর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে মার্কিন সরকার সবসময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের হয়ে কাজ করছে, যাতে তেল আবিবের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিতে না পারে। পর্যবেক্ষকরা বলছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের অন্ধ সমর্থনের কারণেই গোটা ফিলিস্তিন ভূখণ্ডে বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক শাবলি তালহামি বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে কোনো ধরনের পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে না, বরং তারা ইসরায়েলের সমস্ত অপকর্মের শরিক এবং শান্তি প্রতিষ্ঠার সমস্ত উদ্যোগকে তারা থামিয়ে দিয়েছে। গত 70 বছর ধরে যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে সমর্থন দিয়ে এলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে নজিরবিহীন কাজ করেছেন। যাই হোক, মার্কিন সবুজ সংকেত পেয়ে দখলদার ইসরায়েল কুদস শহরে ফিলিস্তিনিদের উপর এমনভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে যাতে সেখানে একচ্ছত্রভাবে কেবল ইহুদিদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। কিন্তু ফিলিস্তিনিরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় ওয়াশিংটন ও তেল আবিব হতবিহ্বল হয়ে পড়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেছেন, চীন চাইলে তাদের সাহায্য নিয়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করতে পারি। চীনের কাছ থেকে পাওয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন এবার আগ বাড়িয়েই বলেছেন, চীন চাইলে তাদের সাহায্য নিয়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করতে পারি। আমাদের এই টিকা তৈরির সামর্থ্য আছে। চীন থেকে র ম্যাটেরিয়াল এনে কো প্রোডাকশনে যেতে পারি। আর এটা করা সম্ভব হলে তা দুদেশের জন্যই উইন উইন সিচুয়েশন থাকবে। চীনের কাছ থেকে পাওয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে উপহার হিসেবে এই টিকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীনে করোনা টিকার চাহিদা রয়েছে, কিন্তু এরপরও চীন সরকার তার বন্ধু রাষ্ট্র বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, সাহায্যের সর্বোচ্চ চেষ্টা করছে। চীনা রাষ্ট্রদূত বলেন, বিপদের দিনের বন্ধুই সত্যিকারের বন্ধু। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিকের কথা উল্লেখ করে বলেন, আমরা তাদের কাছ থেকে আরো টিকা পেতে চাই। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট এবং সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেবল টিকা গ্রহণ করলেই করোনা থেকে মুক্ত থাকা যাবে না, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যখন প্রথম উহানে করোনা ভাইরাস দেখা দিল এবং সেখান থেকে ছড়িয়ে গেল চায়নাতে এবং সারা বিশ্বে, আমরা আমাদের মতো করে যতটুকু আমাদের সম্ভব ছিল আমরা কিছু মেডিকেল কিছু জিনিসপত্র আমরা উপহার হিসাবে চায়নাকে আমরা দিয়েছিলাম। আজকে একইভাবে ওনারা রেসিপ্রোকেট করলেন। আমাদের সেই বন্ধুত্ব ওনারা আবার আমাদেরকে দেখালেন, যে 5 লক্ষ ভ্যাকসিন দিলেন।
এদিকে মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 40 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,045 জন। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন আরো 1,140 জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,77,397 জন। দৃষ্টিপাত শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদের সংখ্যা বেড়ে 56, প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় 6 ইহুদিবাদী খতম। নজিরবিহীনভাবে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করল ফিলিস্তিনি যোদ্ধারা। হামাস নেতা বললেন, যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুতি রয়েছে। বাংলাদেশে ক্ষমতাসীন সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগ। কাদের বললেন, খালেদা জিয়ার ব্যাপারে সরকার মানবিক আচরণ করেছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।